নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমারও কাশিটা অনেকটা কম, শরীরটা আগের থেকে একটু ভালো আছে। আর এই আজকে মনে হচ্ছে ঠান্ডাটা একটু কম, কিন্তু ইছাপুরে বেশ ভালোই ঠান্ডা পড়েছে। তো আগের ঘটনাটি আপনারা অনেকে কমেন্ট করেছেন, কমেন্ট দেখেছি, কিন্তু উত্তর এখনো দিতে পারিনি, উত্তর দেব। আর আজকে আপনাদের তো বলেছিলাম যে আমার ব্যাঙ্গালোরের বোন সেই সুস্মিতা সরকার, তার একটা বলা একটা ঘটনা নিয়ে চলে এসেছি। ঘটনাটা কতটা ভয়ের আপনাদের লাগবে জানি না, কিন্তু মর্মান্তিক একটি ঘটনা। এই ঘটনাটি প্রায় 20 বছর ধরে চলা একটি ঘটনা, এবং এই ঘটনাটি সুস্মিতা আমাকে বহু বহু মাস আগে কিন্তু পাঠিয়েছে, কিন্তু আমি বলিনি, মানে বলা হয়ে ওঠেনি। স্টকে রেখে দিয়েছিলাম যে যে সময় আমার গল্পের ঝুড়ি খালি থাকবে সেই সময় আমি বলবো। তা আজকে চলুন ঘটনাটি শুরু করে দিই। ঘটনাটি কিন্তু হয় 2টি পর্বে কি 3টে পর্বে আমি নিয়ে আসতে চলেছি, কারণ ঘটনাটি বেশ বড়। খুবই একটা, এই ঘটনাটি ভয় কতটা পাবেন আমি বলতে পারছি না সত্যি কথা, কিন্তু খুবই একটা প্যাথেটিক ঘটনা। তা এবারে এই ঘটনাটির সূত্রপাত হয় 1994-এ, খুব বেশি দিন আগের ঘটনা নয়, 1994-এ। তখন কিন্তু সুস্মিতা অনেকটা, মানে কি অনেকটাই ছোট ছিল। তা তখন যে ঘটনাটি ঘটে সেটা বোঝার মতো ক্ষমতা বা ফিলিংস তার কিন্তু ছিল না। কিন্তু ওই হয় না, লোকমুখে শোনা, হ্যাঁ, বাড়িতে বড়রা আলোচনা করছে বা পাড়া প্রতিবেশী আলোচনা করছে, এই সমস্ত শোনা যে ব্যাপারগুলো, সেগুলো আজকে বড় হয়ে ব্যাপারটা বুঝতে পারে বা রিলেট করতে পারে কি ঘটনা ঘটেছিল। তো এবার ব্যাপার হচ্ছে 1994 সালের ঘটনা বললাম। এই সময় সুস্মিতার বাবার শ্রীকৃষ্ণপুরে তো বাড়ি আছে, আপনারা জানেন, আমি এর আগেও বলেছি, সাউথ 24 পরগনা শ্রীকৃষ্ণপুরে। তো ওখানে ওই গ্রামের বাড়িতে ওরা যখনই যেত অনেক দিন করে থেকে কিন্তু আসতো। হ্যাঁ, এবং এখনও যেটা বলেছে, এখনও কখনো গেলে কিন্তু অনেক দিন থেকে তারপরে ওরা আসে। তা 1994-এর ঘটনা বলছি। সেই সময় মানে একটা গরমের ছুটিতে ওরা কিন্তু ওই দেশের বাড়িতে বা ওই বাবার ওই গ্রামের বাড়িতে ওরা থাকবার জন্য যায়, এবং অনেক দিনই ওখানে ছিল। তো ওই সময় ও যেটা জানিয়েছে, ওর বাবার অনেক দুঃসম্পর্কের এক দাদার মেয়ে, এবং মেয়েটি এত সুন্দরী, মানে ও বলেছে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না, এতটাই সুন্দরী সেই মেয়েটি। তো সেই মেয়েটি একটি মানে ছেলের সঙ্গে তার প্রেম হয়, ওই গ্রামেরই একটি ছেলের সঙ্গে প্রেম হয়। মেয়েটির বয়স তখন ওই 13-14 বছর, আর ছেলেটির বয়স তখন ওই ওই 22-23 বছর মতো বয়স। তো এই যে দুজনের প্রেম হয়, এবং সেই সময় কিন্তু ছেলেটি হঠাৎ করেই এক পুলিশে চাকরি পায়। পুলিশে চাকরি পায়, সে মানে চাকরি পেয়ে গেছে, কিন্তু অপেক্ষা করছে একটা ট্রেনিংয়ের জন্য। সেই ট্রেনিংটি হলে পরেই সে আর কি জয়েন করবে, এরকম ব্যাপার ট্যাপার। তো ছেলেটি যেহেতু চাকরি পেয়ে গেছে, হ্যাঁ, এবং একটা খুব আনন্দের ব্যাপার যে চাকরি পেয়েছে মানে কি, এবার তারা পরবর্তী সময় তাদের বিয়ে থা এই ব্যাপারগুলো হবে বা এগুলো ভাবতে পারবে। তো সেই মানে এইভাবে কিন্তু ঘটনাটা এগোতে থাকে। তো ছেলেটি আর মেয়েটির মধ্যে তো একটা প্রেমের সম্পর্ক ছিল, আপনারা বুঝতেই পারছেন, এবং দুজনের মধ্যে কিন্তু বয়সের মানে অনেকটা ডিফারেন্স ছিল, কারণ বললাম তো 13-14 বছরই মেয়েটার বয়স ছিল। তো তবুও তাদের মনে একটা আনন্দ ছিল যে তাদের এবার বিয়ে হবে, কারণ ছেলেটা যেহেতু চাকরি পেয়ে গেছে। কিন্তু এই যে প্রেমের ব্যাপারটা, এটা কিন্তু মানে বাড়িতে বিশেষ কেউ জানতো না। কারণটা হচ্ছে যে এরা যে কোনো একটা জায়গায় গিয়ে দেখা করা বা কথা বলা, সেটা খুব
খুবই কম হতো, মানে হতো না তা বলছি না, কিন্তু খুবই কম হতো। আর মেয়েটা অত একটা ছোট্ট মেয়েও ছিল, বয়সেরও অনেকটা ডিফারেন্স ছিল। তা এদের যেটা হতো, মেয়েটির কাকার একটা বেশ বড় মুদিখানার দোকান ছিল। সেই মুদিখানার দোকানে মেয়েটি কখনো গিয়ে দাঁড়িয়ে থাকতো, কখনো হয়তো কাকা কিছু জিনিসপত্র বিক্রি করছে, কাকার পেছনে গিয়ে বসতো। তো ওইখানে যে ছেলেটি আসতো, ওই সময় কিন্তু তাদের মধ্যে চোখে চোখে কথাবার্তা যেটাকে বলি আমরা, তা সেই চোখাচোখিটুকুই হতো, কিন্তু সেইভাবে কিন্তু যে কোথাও গিয়ে প্রায়শই দেখা করা, হ্যাঁ, সেটা হতো না, খুব রেয়ার, সেটা হলেও খুব রেয়ার হতো। তো ওদের কিন্তু সেভাবে মানে ওই চোখাচোখি তাকিয়ে থাকা বা মনের ভাব প্রকাশ করা ওটাই হতো, কিন্তু সেইভাবে দুজনে একসাথে কোথাও গিয়ে কথাবার্তা বলা সেটার সুযোগ খুব কম তারা পেত। এবার বলি মেয়েটার বাড়িতে, ওরা ছিল হচ্ছে 3টে বোন। এবারে মানে মেয়েটি, ওই 3টে বোন বললাম, ওরা 3টে বোন ছিল, 3 বোনের মধ্যে সব থেকে ছোট ছিল কিন্তু এই বোন, যার নাম কবিতা। আচ্ছা, এই কবিতার যে বড়দি ববিতা, হঠাৎ করে একদিন একটা মানে ববিতা কিন্তু ব্যাপারটা কিন্তু জানতো, সে কিন্তু অনুমান করতে পেরেছিল ব্যাপারটা নিয়ে। তখনই সে ওই কবিতাকে একদিন বলে যে যখন মানে ছেলেটি চাকরি পেয়ে যায়, মানে ছেলেটির নাম ছিল বিশ্বজিৎ, বিশ্বজিৎ যখন চাকরি পেয়ে যায় তখন সে এই ছোট বোনকে বলে যে বিশ্বজিতের সাথে তো আমার প্রেম আছে, আর অনেক দিন ধরেই আমাদের প্রেম, এবার তো চাকরিও পেয়ে গেছে, এইবারে আমি বিয়ে করে ফেলবো। এবারে কবিতা তো স্বাভাবিক, ছোট একটা মেয়ে, সে আকাশ থেকে পড়ে। আর আপনাদেরকে একটা ঘটনা মানে কথা বলি, সেটা হচ্ছে যে যখনকার ঘটনা এটা আমি বলছি 94-এর, তার কিন্তু বছর দেড়েক আগ থেকে কিন্তু এই কবিতার সাথে বিশ্বজিতের কিন্তু প্রেমের সম্পর্ক, মানে অনেক ছোট বয়সে কিন্তু কবিতা এই ছেলেটির সঙ্গে মানে এই সম্পর্কটা জড়িয়ে পড়েছিল। এবার যখন বলে ওর দিদির নাম ছিল ববিতা, যে বিশ্বজিতের সাথে তো আমার অনেক দিনেরই সম্পর্ক, প্রেমের সম্পর্ক, এবার তো ও চাকরিও পেয়ে যাচ্ছে, এবার আমরা বিয়ে করে নেব। এবার কবিতা তো হতবাক হয়ে যায়, একটা ছোট্ট বাচ্চা মেয়ে, সে হতবাক হয়ে যায় এবং বলে যে তোমাদের বিশ্বজিতের সাথে তোমার প্রেম আছে, কতদিন ধরে প্রেম আছে, এরমভাবে কবিতা জিজ্ঞেস করে। তখন দিদি বলে যে হ্যাঁ, আমাদের তো অনেক দিন ধরেই প্রেম আছে, এবার তো ও চাকরি পেয়ে যাবে এবং আমরা বিয়ে করে নেব। এই ব্যাপারটা কিন্তু ওর দিদি পুরোপুরি বদমাইশি করেই কিন্তু বলেছিল, হ্যাঁ, এবং অনেক পরে, অনেক দিন বাদে আর কি সেই ব্যাপারটাকে কনফেস করেছিল। ববিতা মানে সে তো বড় দিদি, তার বদমাইশিটা লক্ষ্য করুন। সে তো মানে পুরো ব্যাপারটা যেহেতু জানতো এবং এটাও জানতো যে তাদের মধ্যে কোনো কথাবার্তার সুযোগ হয় না, সে কিন্তু একটা মানে চাল চেলেছিল, বা যাতে ছেলেটা যেহেতু ভালো একটা চাকরি পেয়ে গেছে বিশ্বজিৎ, যদি ওকে কোনোভাবে ট্র্যাপে ফেলে ও নিজে বিয়ে করে নিতে পারে, তাহলে দুজনে মিলে আরাম করে থাকবে, আর ছোট বোন তাকে তো ভুলে যেতেই হবে, তাকে ভুলে যেতে সে বাধ্য। এই চালটা কিন্তু সে চেলেছিল। এবার কবিতা যখন আর কি ওকে বলে যে তো কি বিয়ে তোমাকে প্রেমের কথা বলেছে বিশ্বজিৎ, তখন সে পুরোপুরি বলে যে হ্যাঁ, আমার তো অনেক দিনেরই প্রেম, আর এখন তো আর কোনো অসুবিধা নেই, আর ও আর আমি তো প্রায় সেম এজ, এবার চাকরি বাকরিও পেয়ে গেছে, এবার তাহলে আমরা বিয়ে করব। এটা শুনে কিন্তু কবিতা দারুণভাবে কিন্তু মুষড়ে পড়ে। যেহেতু কবিতা একটা ছোট্ট বাচ্চা মেয়ে, তার নিষ্পাপ মনে সে দিদিকে কিন্তু বলেছিল ববিতাকে যে ও তোকে বলেছে যে তোকে সে ভালোবাসে। তখন ববিতা উল্টে বলেছে যে হ্যাঁ, ওর সাথে তো আমার বহুদিনের প্রেম, হ্যাঁ ও আমায় ভালোবাসে, ও তো বলেছে। তখন কিন্তু সে প্রচণ্ডভাবে মুষড়ে পড়ে। এবার
কবিতা তো বিশ্বজিৎকে কিছু জিজ্ঞাসাবাদ করার সুযোগ পায়নি, কারণ যেহেতু অতটা দেখাশোনা সম্ভব ছিল না বা যোগাযোগ করা সম্ভব ছিল না, কিংবা হয়তো মনের ভেতর থেকেও সে আর দেখা করতে চায়নি। হ্যাঁ, এবার মন তো, মানুষের মন তো, সেটা একবার যদি চির লেগে যায় বা ভেঙে যায়, বুঝতেই পারছেন যেটা হয়। একটা ছোট্ট মন, সে তো, তার তো বুদ্ধির গভীরতাটা কম, স্বাভাবিকভাবে তার মনটা ভেঙে যাওয়াটাই খুব স্বাভাবিক। তো এবারে ও কি করে, ওর মনের কোথাও হয়তো হয়েছিল গিয়ে যে বিশ্বজিৎ আমার সাথে চিট করেছে। তো কবিতা ববিতাকে বলে আমি তোদের রাস্তা থেকে সরে যাব। তা এবারে বোন দিদিকে এই কথা বলে যে আমি তোদের রাস্তা থেকে, ঠিক আছে, আমি সরে যাব। এরপরে কি করে, ধানে এক ধরনের বিষ প্রয়োগ করা হয়। যে ঘটনাটি বলছি সেটা তো একটা গ্রামের ঘটনা বলছি, কারণ বললামই তো সুস্মিতাদের গ্রামে বাড়ি ছিল। ধানে এক ধরনের বিষ প্রয়োগ করা হয়, যেটাকে পেস্টিসাইড বলে। কিন্তু এই পেস্টিসাইডের নামটা কিন্তু আমি বলছি না, হ্যাঁ, সেটা তো বলা উচিত হবে না। এটি পুরো দেখতে হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধের দানার মতো। তো ওরকম 4টে ওষুধ কিন্তু মুখে দেয় কবিতা, এবং দিয়ে, মানে ওই বিষ, ওষুধ বলছি, 4টে বিষের দানা ওরকম মুখে দেয় কবিতা, এবং মুখে দিয়ে সে কিন্তু বলে দিদিকে যে ঠিক আছে, এই দেখ দিদি, আমি বিষ খেলাম, আমি তোদের রাস্তা থেকে সরে যাব। এবার ববিতা কিন্তু ও যে বিষের দানাটা মুখে দিয়েছে সেটা কিন্তু বুঝতে পারেনি। ওদের বাবার কাছে যেহেতু প্রচুর হোমিওপ্যাথিক ওষুধ ছিল, হয়তো তিনি ওখানে গ্রামে তো হোমিওপ্যাথিক ওষুধ মানে মানুষজনকে তারা অসুস্থ হলে দিতেন। তো ওই হোমিওপ্যাথিক ওষুধের দানা মুখে দিয়েছেই সে কিন্তু ভেবেছে। সে উল্টে বলছে, এই তুই এরকম করছিস কেন রে? হ্যাঁ, কি হয়েছে বলতো তোর? তুই এরকম করছিস কেন? হ্যাঁ, আর কেন বলছিস পথের থেকে সরে যাব, তোদের থেকে কাছ থেকে সরে যাবো, এসব কেন বলছিস? তখন কিন্তু ও বলে যে আমি তো বিশ্বজিৎকে ভালোবাসতাম, আর জানতাম বিশ্বজিৎও আমাকে ভালোবাসে, কিন্তু এখন শুনছি যে বিশ্বজিৎ নাকি তোকেও ভালোবাসে, তাই আমি তোদের রাস্তা থেকে সরে যাচ্ছি, তোরা দুজনে ভালো থাক। আচ্ছা, ববিতা কিন্তু কবিতাকে একটা কথা বলেছিল, সে তো আর জানে না যে বিষ খেয়েছে কবিতা। সে বলেছিল যে আমাকে ভয় দেখাস না। এরপর তো যাই হোক, একটা সময় তো প্রচণ্ড কষ্ট শুরু হয় কবিতার, এবং বারবার করে বমি হচ্ছে। এই সমস্ত দেখে বাবা তো ছুটে এসছে। বাবা এসে জিজ্ঞেস করে যে তোর কী হয়েছে, কেন এরকম হচ্ছে? এবার উনি ভেবেছিলেন যে মেয়ের বোধহয় গ্যাস অম্বল হয়েছে। সেই মনে করে উনি যখন ডাক্তারের কাছে নিয়ে যাবেন মনস্থির করেন, তখন কিন্তু কবিতা বলে, বাবা আমি বিষ খেয়েছি। তখন তোর বাবা অবাক, বলে কেন মা, তুই এটা কি করলি, কেন খেয়েছিস তুই বিষ? তখন কিন্তু কবিতা বলে যে আমি মারা যাব বলে বিষ খাইনি, আমি ভয় দেখাবার জন্য বিষ খেয়েছি। তো যাই হোক, ওকে তো হসপিটালে ভর্তি করা হয়। ছোট্ট একটা মানে ফুলের মতো একটা সুন্দর মেয়ে, আর অত সুন্দর দেখতে, তাকে হসপিটালে ভর্তি করা হয়। কিন্তু হসপিটালে ভর্তি করার পর সেই মেয়েটি কিন্তু আর বাঁচেনি, তাকে কিন্তু আর ফেরত আনা যায়নি, সে কিন্তু চিরতরে হারিয়ে যায়। এবারে তার মারা যাওয়ার পর, এবার বুঝতেই পারছেন যে গ্রামে তো গ্রাম, এবার গ্রামে তো সব কথাই তো চাউর হয়ে যায় বা পাঁচকান হয়ে যায়। তখন তার বয়স মাত্র 13-14 বছর। তো এই ঘটনার পর আর কি, ছেলেটি আর মেয়েটির বাড়ির ডিস্টেন্স খুব বেশি ছিল না, 5 মিনিটের ব্যবধান ছিল ছেলেটি আর মেয়েটির বাড়ি। তো খুব তাড়াতাড়ি কিন্তু খবরটা কিন্তু বিশ্বজিতের কান অবধি পৌঁছে যায়। এই ঘটনা তো ঘটে গেছে এবং ওর কানে কথাটা পৌঁছে গেছে। এবার ওর নিজের বৌদি না, ওর জ্যাঠতো এবং খুড়তো, এরকম মানে দুজন বৌদি, তারা কিন্তু সকালে এই খবরটা পাওয়ার পর থেকে দেওকে কিন্তু সমানে চোখে চোখে রাখে, কারণ এই বৌদিরা কিন্তু জানতো যে ওর সাথে ওর একটা গভীর ভালোবাসার সম্পর্ক আছে, এবং জানতো যে দেও কিন্তু প্রচণ্ড ভালোবাসতো কবিতাকে।
তো ওদের খালি মনে হতে থাকে যে কি জানি বাবা কিছু করে ফেলবে না তো, ও এরকম হয়ে গেল মেয়েটার, ও না কিছু করে ফেলে। কারণ ওকে নিয়ে তার যে স্বপ্ন, ছেলেটির যা যা স্বপ্ন ছিল মেয়েটিকে নিয়ে, সমস্ত কিছু সে কিন্তু বৌদিদের সাথে শেয়ার করতো। তো যাই হোক, এইভাবে সারাটা দিন তো চোখে আগলে আগলে রাখে। এবার রাত্রিবেলা ওই দুজন বৌদি ওরা কিন্তু বলে কি যে ঠাকুরপো আজকে তুমি আমাদের বাড়িতে খাবে। এবার কিছুই নয়, ওই চোখে রাখার জন্য, রাতেও যতটা সময় আর কি চোখে রাখা যায় তার জন্যই আর কি খেতে বলাটা। তো যাই হোক, ও তো রাত্রিবেলা ওদের বাড়িতে খেতে যায়। এবার রুটি তরকারি এই সমস্ত তারা দিয়েছিল, সেই সমস্ত খায়। খেয়ে নিয়ে ওরা মিষ্টি দিয়েছিল লাস্টে একটা। তো সেই মিষ্টিটা কিন্তু বলে যে বৌদি এই মিষ্টিটা এখন পরে খাবো। ওরা বলে কি হলো মিষ্টিটা খেলে না? বলে না না মিষ্টিটা খাবো, পরে খাবো। তো এই সময় কিন্তু এই দুই বৌদি খুব করে বোঝায় যে দেখো যা হওয়ার সে তো হয়েই গেছে, ঘটে গেছে, তুমি এটাকে মেনে নাও। হ্যাঁ, দেখো এমন কিছু ভুল কাজ কিন্তু করো না যেটা করলে পর তোমার বাবা মা কষ্ট পাবে। হ্যাঁ, তুমি এগুলো মেনে নেওয়ার চেষ্টা করো। দেখো কি করবে বলো, সবটাই ভাগ্যের ওপর, ভাগ্যে এরকম ছিল, এটা ঘটে গেছে। মানে যেমন বড়রা বোঝায় সেইভাবে ছেলেটিকে দুই বৌদি সমানে সান্ত্বনা দিতে থাকে যে দেখো তুমি ভেঙে পড়ো না, ভুলতে চেষ্টা করো, হ্যাঁ যা হয়েছে সেটাকে তো ভুলে যেতেই হবে, এরমভাবে বলতে থাকে। তা তখন কিন্তু সব কথাতেই বৌদিদের সব কথাতেই হ্যাঁ হুঁ করতে থাকে ছেলেটি, মানে বিশ্বজিৎ। এবং খালি বলে যে বৌদি খুব কষ্ট হচ্ছে জানো তো, মেনে নিতে পারছি না, হ্যাঁ কি করে যে কি হয়ে গেল, এরকমভাবে বলতে থাকে। তো তখন বৌদিরা বলে যে দেখো সব কিছুই তো ভুলতে হয়, সময়ের সাথে সাথে সব কিছুই ভুলে যেতে হবে, তাই বলে এখনই বলছি না যে কোনো মেয়েকে নিয়ে এসে তুমি বিয়ে করো বা কিছু করো। হ্যাঁ, তা আর ও বলে যে ভেবেছিলাম চাকরিটা পেয়ে গেছি, হ্যাঁ ট্রেনিংটা করব, ট্রেনিংটা করার পর ফিরে আসবো, এসে বিয়ের কথাবার্তা হবে। এখন ও যেহেতু ছোট, ভাবছিলাম যে বাড়ি থেকে যদি এখন বিয়ে দিতে নাও চায়, অন্তত দুই বাড়ির মধ্যে বিয়ের একটা কথাবার্তা তো হয়ে থাকবে, এত আশা করলাম, আর দেখো কোথা থেকে কি হয়ে গেল। আর বৌদিরাও খুব বোঝায় যে যা হয়ে গেছে হয়ে গেছে, তোমাকে তো এখনই কাউকে বিয়ে করে নিয়ে আসতে আমরা বলছি না, তুমি বরং এখন মন দিয়ে ট্রেনিং করো, চাকরি করো, তারপরে পরের কথা পরে ভাবা যাবে। এরমভাবে বৌদিরা ওকে খুব সান্ত্বনা দেয়। এবারে ও তো মিষ্টিটা হাতে করে নিয়ে বেরিয়ে যায়। এবারে তারপরে তো যে যার বাড়িতে চলে গেছে, মানে ওর বাড়িতে চলে গেছে, রাত্রিবেলা ঘুমিয়েছে বা কি হয়েছে না হয়েছে কেউ তো আর জানে না। সকালবেলা ওই বিশ্বজিতের মা ঘুম থেকে উঠে কিন্তু ঘরের মধ্যে ছেলেকে দেখেনি। এবার এই ব্যাপারটা কিন্তু তার কিছু অস্বাভাবিক লাগেনি, কারণ এই যে ছেলেটার মেয়েটার সম্পর্ক দুই বাড়ির কেউ তো জানতো না। যে মেয়েটির বাড়িতে ওই বড় দিদি ও জেনে গেছিল, আর ছেলেটার বাড়িতে ওই দু একজন ওই খুড়তো জ্যাঠতো বৌদি জানতো, আর একজন জানতো, তার কথা আমি পরে আসছি। তো সকালে যখন ওর মা দেখেছে যে ঘর খালি, ছেলে নেই, এবারে গ্রামের দিকে সকালেই কিন্তু অনেকে বেরিয়ে পড়ে ভোর ভোর। এবারে তখন তো মানে মার অস্বাভাবিক কিছু লাগেনি, কারণ হচ্ছে যে গ্রামের দিকে যেহেতু ভোর ভোর সকলে বেরিয়ে পড়ে, এদিক ওদিক ঘুরে ফিরে বেড়ায়, অতটা উনি কিছু ইয়ে করেননি। এবার বলি, ছেলেটা মানে বিশ্বজিৎরা চার ভাই। বড়দা সে কলকাতায় থাকে, হ্যাঁ কলকাতায় কাজকর্ম করে, মেজদা থাকে মধ্যপ্রদেশে, আর সেজজন যে সে বাড়িতে থাকে, মানে বিশ্বজিতের ওপরের জন, তার নাম ছিল প্রসেনজিৎ। তো এবার ব্যাপার হচ্ছে যে এরা দুই ভাই বাড়িতে থাকতো, আর এও তো রিসেন্ট চাকরি পেয়ে গেছে বিশ্বজিৎ। এবারে ওই যখন 8টা সাড়ে 8টা নাগাদ সবাই তো যাই হোক যে যেখানেই থাকুক একটা ব্রেকফাস্টের ব্যাপার থাকে, খাবার ব্যাপার থাকে, তখন সবাই বাড়ি ফিরে আসে। তোর মা লক্ষ্য করছে বাবা এখন অবধি তো ও বাড়ি ফিরলো না। এবার ও প্রসেনজিৎকে ডেকে বলে যে কি রে, তুই কি ভাইকে দেখেছিস? তখন বলছে না আমি তো দেখিনি। কেন, ও কোথাও গেছে, তুমি দেখোনি সকালে? তখন বলছি যে না না, আমি ঘুম থেকে উঠে ওকে দেখতে পেলাম কোথায়, ঘুম থেকে উঠেই তো দেখছি ঘর পাখা। তখন বলছি ঠিক আছে তুই তাহলে একটু দেখে আয় তো, দেখ কোথায় গেছে ভাই। তো যেখানে যেখানে বিশ্বজিৎ থাকতে পারে সেই সব জায়গা সমস্ত ঘুরে এসে মাকে বলে যে মা অনেক জায়গা তো ঘুরে আসলাম, কিন্তু ভাইকে তো দেখতে পেলাম না।
কোথাও গেছে টেছে হয়তো, আজকে ফিরুক, তা খুব বকুনি খাবে যে ভোর ভোর এরকমভাবে বেরিয়ে যাওয়া। হ্যাঁ, তো এবারে যাই হোক, এবারে তো প্রসেনজিৎ ব্রেকফাস্ট করে টোরে নিয়ে এবার ওদের বাড়ির পেছন দিকে একটা নতুন পুকুর খনন করা হয়েছে, মানে পুকুরের ঘাট পাড় সমস্ত তৈরি হয়েছে, যেমন আর কি ধাপি করা থাকে, হ্যাঁ, সিঁড়ি নেবে গেছে এরকম, মানে সুন্দরভাবে পুকুরের চারপাশটা বাঁধানো হয়েছে। তো ওই পুকুরে ওই জায়গাটায় কিন্তু এই প্রসেনজিৎ গিয়ে বসেছে ব্রেকফাস্ট করে, যে একটু সুন্দর হাওয়া টাওয়া দিচ্ছে, এরপরে ওর যা কাজকর্ম আছে করবে, সবে ব্রেকফাস্ট করেছে, ওখানটা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, ওখানটা এসে পুকুর পাড়ে বসেছে। এবারে বসে থাকতে থাকতে হঠাৎ করে ও দেখতে পায় একটা মানে কবজি থেকে একটা আঙুল পর্যন্ত একটা হাত, ধরুন মানে এই পর্যন্ত একটা হাত, সেটা কিন্তু জলের ওপরে উঠে রয়েছে এবং হাতটিতে একটা কালো সুতো বাঁধা আছে। এটা দেখে তো প্রসেনজিৎ প্রচণ্ড চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, কারণ নিজের ভাইয়ের হাত চিনতে তার তো ভুল হওয়ার কথা নয়। সে তো প্রচণ্ড চিৎকার করে সবাইকে তো চতুর্দিকে ডাকাডাকি শুরু করে দেয়। এরপরে তো প্রসেনজিৎ ওই লোকজন তো চিৎকার করে ডাকাডাকি করতে থাকে, তারপর দুজন তিনজন মিলে নেমে ওই হাতটি ধরে যখন টেনে তোলে তখন তো পুরো বডিটাই উঠে আসে এবং সত্যিই সেটা বিশ্বজিতের বডি ছিল। এরপর যেটা হয়, সেই পুলিশ আসে, তদন্ত শুরু হয়, যে তো অস্বাভাবিক মৃত্যুর ঘটনা, এবং পোস্টমর্টম রিপোর্টে কিন্তু ধরা পড়ে যে ওই ছেলেটি মানে বিশ্বজিৎ কিন্তু ওই মেয়েটি যে বিষ খেয়েছিল সেই বিষই কিন্তু ওই বিশ্বজিৎও খেয়েছিল, এবং খেয়ে নিয়ে হয়তো ওই যে মিষ্টিটা হাতে করে এনেছিল তার মধ্যে করেই হয়তো মুখে পুরে দিয়েছিল। ওই যে একটা বিভৎস একটা কষ্ট, একটা জ্বালা যন্ত্রণা, সেটা সহ্য করতে না পেরেই কিন্তু হয়তো পুকুরে ঝাঁপ মেরেছিল। মানে পাকস্থলীতে বিষ পাওয়া গেছে কিন্তু মৃত্যু হয়েছিল কিন্তু জলে ডুবেই। তো যাই হোক, এরপরে ওই যে ওদের যে দক্ষিণ চব্বিশ পরগনার আমতলা, সুস্মিতা যেটা জানিয়েছে, ওই আমতলাতে কিন্তু এই বিষের, এই যে ধানের এই বিষটা, সেটার কিন্তু কেনা বেচা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, কারণ ওই একই সময় কিন্তু পরপর কয়েকটা ঘটনা ঘটছিল, সবকটাই কিন্তু এই বিষ খেয়ে আত্মহত্যার ঘটনাই ঘটছিল। ফলে তখন তো মানে এই যে বিষ বিক্রি, যেটা আর কি পেস্টিসাইড হিসেবে বিক্রি করা হয়, যেটা গাছের পোকামাকড় দমন করে, তো সেইটা কিন্তু তখন আর সহজলভ্য ছিল না। এই বিষটি মানে কেউ যদি কিনতে চাইতো, যে যার জমি আছে সে ধান গাছে দেবে, তখন কিন্তু তাকে 2 মাস আগে একটা অ্যাপ্লিকেশন জমা করতে হতো। এবার সবার মধ্যে এইটা একটা মানে সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে যে সুইসাইড করবে সে তো এই 2 মাস ধরে অপেক্ষা করবে না যে কবে পাবো, কবে কিনবো তবে খাবো, এরম তো ব্যাপারটা হবে না। তখনও খুব সামান্য পরিমাণে তাকে সেটা বিক্রি করা হবে, যে তোমার কত বিঘা জমি, দরকার পড়লে তুমি আবার এসে নিয়ে যাবে। কিন্তু এই রকমভাবে কিন্তু তখন একটা রেস্ট্রিকশন করে দেওয়া হয় ওই জায়গায়, ওই পেস্টিসাইডের ওই ক্ষেত্রে আর কি। এবার ব্যাপার হচ্ছে যে এই তো ঘটনা এরকমভাবে ঘটে যায়, এবং মানে সুস্মিতা যেটা জানিয়েছে যে আমরা সেই সময়, মানে ওরা তখন কতই ছোট, কিন্তু তবুও ওরা সেই সময় যেহেতু একদিনের ব্যবধানে এই জোড়া মৃত্যু, হ্যাঁ, তখন ও যেটা বলেছে যে আমরা মানে ওরা ভাই বোনের আর কি সবাই মিলে তখন ওই বলে যে আমরা ফিরে কলকাতায় চলে চলো, এখানে আমরা আর থাকবো না। হ্যাঁ, কিন্তু ঠাকুমার বাড়িতে গেছে এবং ঠাকুমা বলে যে দেখ বাবা, যা হয়েছে সেটা তো অন্য বাড়িতে হয়েছে, আমাদের বাড়িতে তো কিছু হয়নি, তোরা ভয় পাচ্ছিস কেন। ঠাকুমারা এতদিন বাদে নাতি নাতনিকে পেলে যেরকম হয় আর কি, তাদেরকে আগলাতে চায়, সেরমভাবেই। তো যাই হোক, ঠাকুমার কথা রাখতেই বা যে কোনো কারণেই হোক, ওরা কিন্তু ওই পুরো সামার ভ্যাকেশনটা ওখানেই থেকে যায় 1টা মাস। কিন্তু ও যেটা বলেছে যে আগে যেমন রাত করে প্রায় রাত্রি 8টা 9টা 10টার সময় সবাই আড্ডা দিয়ে বাড়ি ফিরতো বা ব্যাপারটা ছিল মানে এরকম জমজমাট, সেটা কিন্তু ওই একদিনের ব্যবধানে দুটি বাড়িতে দুটো মৃত্যু, হ্যাঁ, এরকম মৃত্যু, সুইসাইড করা, তো ফলে কি গ্রামবাসীদেরও তো মন মেজাজ ভালো ছিল না, খারাপ ছিল, একটা তরতাজা দুটো প্রাণ এভাবে চলে গেল। ফলে তখন কিন্তু সুস্মিতা যেটা জানিয়েছে যে 6টা 6:30টার মধ্যে সবাই কিন্তু গ্রামের বাড়িতে ঢুকে যাচ্ছিল এবং পুরো গ্রাম যেন মানে থমথমে হয়ে উঠেছিল।
তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত বলে শেষ করলাম। অবশ্যই কিন্তু জানাবেন যে ঘটনাটা কেমন লাগছে, এবং আপনারা তো একটু অপেক্ষা করুন পরের এপিসোডের জন্য, কারণ ঘটনাটা তো এবার পুরোপুরি অন্যদিকে মোড় নিতে চলেছে। আর আজকের ঘটনা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। হ্যাঁ, কমেন্ট দেখলে আমার খুব ভালো লাগে, মানে নিজেকে উজ্জীবিত করতে পারি, বা খুবই ভালো লাগে এটা আমার। তো আর আরেকটা কথা যেটা বলবো, যে আপনাদের স্টকে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। যদি মনে করেন সোফিয়া সাত কাহনে বলতে চান বা জানাতে চান, তাহলে একটু আমাকে নক করতে পারেন। দেখুন, ক্যামেরা ফ্রেন্ডলি তো সবাই হতে পারে না। আর আরেকটা কথা যেটা বলার, যে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু ফ্রেন্ডস, ফ্যামিলি, আপনাদের পরিচিতদের মাঝে একটু ছড়িয়ে দেবেন, তাতে কাউরই কোনো ক্ষতি হবে না। সোফিয়া সাত কাহন পরিবারটা আরেকটু বড় হবে। কারণ আমি তো দেখবেন, আমি মানে এই চ্যানেলের প্রতিটা জায়গায় আমি মানে লেখা আছে আমার, যে যারা এই ভৌতিক ঘটনা সবাই যে খুব আগ্রহ ভরে নেবে এমন নয়, কিন্তু অনেক মানুষ আছেন যারা কিন্তু এরম ঘটনা শুনতে ভালোবাসেন। অনেক গৃহবধূ আছেন, অনেক বয়স্ক মহিলারা আছেন, পুরুষেরা আছেন। দেখবেন আপনারা কমেন্ট সেকশন ফলো করে দেখবেন, তারা আমাকে ডাইরেক্ট সোফিয়া বলে, তারাও শোনেন। আমার এত ভালো লাগে। বা অনেক আজকালকার নতুন প্রজন্ম, হ্যাঁ, তারাও কিন্তু, সবাই তো আর সেই ঠাকুমা দিদিমার কাছে এই ধরনের ঘটনা, এখনকার জেনারেশনের যে বাচ্চারা, তারা তো শুনতে পায়নি, ফলে তারাও কিন্তু এই ধরনের ঘটনা শুনতে ভালোবাসে। তাই আমার তো পরিচিত খুবই কম, মানে পরিচিতি খুবই কম, আপনারাই আমার পরিবার, তাই আপনাদের কাছেই আমার বলা, যে পারলে একটু শেয়ার করবেন সবার মাঝে। আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমায় শুনলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং অবশ্যই কিন্তু বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাতে আমার দেওয়া যে কোনো ভিডিও নোটিফিকেশান চটজলদি আপনারা পেয়ে যাবেন। আর পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, এই অঙ্গীকার করলাম। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। নমস্কার।